চৈত্র মাসের শেষের দিকে নাগাদ অর্থাৎ বসন্ত তার বিদায় ঘোষণা করবার কিছুদিন আগে থেকেই যেন শোনা যেতে থাকে রৌদ্র গ্রীষ্মের গম্ভীর পদধ্বনি। বসন্তের বাতাসে একটু একটু করে মিশতে থাকে কঠোরতার গন্ধ। বৈশাখের দুপুরে এর রূপ হয়ে ওঠে কঠিন, কঠোর ও রুদ্র। মধ্য গগনে বিরাজমান জ্বলন্ত সূর্য তার সম্পূর্ণ তেজ উজাড় করে ঢেলে দেয় পৃথিবীর বুকে। পিচঢালা রাস্তায় প্রখর রোদ মাথায় নিয়ে চারু হেঁটে চলেছে দ্রুত গতিতে। উদ্দেশ্য ফাইনাল পরীক্ষার নোটস কালেক্ট করা। বাবা অসুস্থ থাকায় দীর্ঘদিন ভার্সিটিতে যেতে পারেনি সে। তবে তার অনুপস্থিতিতে সে অনুকে বারবার অনুরোধ করেছিল সে যেন একটা ক্লাসও মিস না দেয়। বেচারা অনু বেস্ট ফ্রেন্ডের আদেশে তাকে ছাড়াই এতিমের মতন অনেকগুলো ক্লাস একা অ্যাটেন্ড করেছে। আসলে সে আর চারু একে অপরের খুবই ঘনিষ্ঠ বন্ধু। চারুর সাথে তার আলাপ সেই কলেজ জীবন থেকে। এরপর তাদের বন্ধুত্ব এখন আরও অনেক গভীর হয়। অনুদের বাসায় অনেকবার যেতে চাইলেও নানা কারণে আর তার যাওয়া হয়নি। আজ অনু এক প্রকার ব্ল্যাকমেল করেই চারুকে তাদের বাসায় নিচ্ছে। চারু যদি তার বাসায় না যায় তাহলে কোনো নোট সে তাকে দিবে না। অজ্ঞতা চারু বাধ্য হয়ে এখন এই দুপুরের ফাটা রৌদ্রে ছুটছে অনুর বাসায়। চারুদের বাসা থেকে অনুর বাসার দূরত্ব 30 মিনিট। দুপুরে প্রথম প্রহর হওয়ায় একটা অটোও পায়নি চারু। রিকশায় যাওয়ার মতন ভাড়া তার কাছে হবে না, তাই পা দুটোই তার ভরসা। বাসায় থেকে থেকে অনু অস্থিরভাবে পায়চারি করছে আর বারবার মেন গেটের দিকে তাকাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটি এখন এসে পৌঁছায়নি। চারু এই প্রথম তাদের বাসায় আসবে, এ নিয়ে তার যে কত উত্তেজনা হচ্ছে ভিতর ভিতর তা বলা বাহুল্য। চারুকে সেই কলেজ থেকে সে কতবার তাদের বাসায় আনতে চেয়েছে, কিন্তু বরাবরই কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত তার আর আশা হয়নি। চারুকে এ বাসায় আনার অবশ্য অনুর অন্যতম একটা উদ্দেশ্য আছে, আর তা হলো তাকে তার মাকে দেখানো। নিজের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ বান্ধবীকে সে তার ভাবি করে সারা জীবন নিজেদের বাড়িতে রাখতে চায়। একবার শুধু চারুকে তার মার পছন্দ হয়ে যাক, তাহলেই কেল্লা ফতে। উফ, তার ভিতরে যে কী রকম উত্তেজনা কাজ করছে। এর মাঝেই কলিং বেলের আওয়াজে অনুর অস্থিরতা মাখা মুখে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুলল। চারু এসেছে ভেবে যতটা হাসি মুখে দরজাটা খুলেছে ততটাই নিরাশ মুখে দরজাটা বন্ধ করল সে। অনুজ বোনের এমন পরিবর্তন দেখে তার মাথায় গাঁটটা মেরে বলল, কী রে, আমাকে দেখে মুখটা অমন প্যাঁচার মতন করে উঠলি কেন? আজকে কি আমাকে দেখতে এতই খারাপ লাগছে? দূর ভাইয়া, সব সময় তোমার আমাকে কথায় কথায় গাঁটটা মারতে হবে, এটা কি দিনে দিনে তোমার অভ্যেস হয়ে গেছে? নিজের মাথা ডলতে ডলতে বললে তনু। এটা না হয় আমার অভ্যেস, কিন্তু তুই এমন বাংলার পাঁচের মতন মুখটা করে নিলি কেন আমাকে দেখে? আমি তোমাকে আশা করিনি এখন, তাই। তাহলে কাকাই আশা করেছিস? ভ্রু কুঁচকে বললে তনুজ। আমার বেস্টি চারুল। পুরো নামটা উচ্চারণ করার আগেই আবার বেল বেজে উঠল। অনু ভাইয়ের সাথে আর কথা না বাড়িয়ে তাকে পাশ কাটিয়ে দরজা খুলতে চলে গেল। বোনের কাউকে নিয়ে এত আগ্রহ দেখে অনুজেরও ইচ্ছে হলো সে আগন্তুককে দেখার। তাই সেও দাঁড়িয়ে রইল হাতে অফিসের ফাইল নিয়ে। অনু দরজা খুলতে তার সামনে আসা মানুষটির উপর ঝাঁপিয়ে পড়ে বলে, দোস্ত, ফাইনালি তুই এলি আমার বাসায়। তখনই চারু বলে উঠল, এই খাচ্চর মাইয়া, আমারে ছাড়তো। পুরো শরীর ঘামে চুপচুপ করছে, আর সে আসছে এখন পীড়িত করতে। বলতে অনু চারের নাক টেনে বলল, সত্যিকারের ভালোবাসলে ঘামে বেছা চুপচুপে শরীরও সুঘ্রাণ পাওয়া যায় চারুমণি। বলেই দুজন অট্ট হাসিতে ফেটে পড়ল। এদিকে চারুর হাসির শব্দে অনুজের বুকটা যেন মৃদু কেঁপে উঠল। তার চোখ হঠাৎই অনুর আড়ালে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে চাইছে। কেন যেন তার মন বলছে ওই মুখটা দেখার জন্যই সে এত কাল অপেক্ষা করছে। দূর থেকে দাঁড়িয়েই দেখার চেষ্টা করছিল অনুজ। ততক্ষণে অনু চারুকে নিয়ে ভেতরে প্রবেশ করে। পরনে নীল 3 পিস, চুলে বেনুনি, চোখে হালকা কাজল যা ঘামে লেপটে দিয়ে পুরো মুখে ছড়িয়ে আছে। কি দারুণ মায়াবী চোখ মেয়েটার। এই চোখ দেখেই যেন সে অনন্তকাল কাটিয়ে দিতে পারবে। তার হঠাৎই মনে হলো এই মেয়েটাকেই তার চাই। তার প্রতিটা কিছুতে তার বিস্তার সে চায়। ঘামে লেপ্টে থাকা শরীরেও যেন হাজারো সৌরভ ভাসছে মেয়েটার। লতানো শরীর যে তার মনে প্রেমের দোল খেয়ে গেছিল, সে প্রথম যার অনুভূতি আজও ভুলতে পারেনি অনুজ। তাই সেই ঘোরে দাঁড়িয়ে থাকার কোনো এক মুহূর্তেই অনু চারুকে তার সামনে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বলে, ভাইয়া, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড চারুল।
অনুর কথা শেষ করার আগে অনুজ বলে উঠে, লতা আমার লাজুকতা। ততক্ষণে চারুর মুখ হা, আর অনু তো ভাইয়ের কাণ্ডে দিশাহারা। এরপর চারুকে পেতে অনুজকে তেমন বিশেষ কষ্ট করতে হয়নি, কারণ অনুজের মায়েরও চারুকে অনেক পছন্দ হয়েছে। এর পরের সপ্তাহেই চারুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় অনুজের মা। ছেলের পরিবার সব কিছু মনের মতন হওয়ায় চারুর বাবা মাও আর বিয়েতে অমত করেনি। তার ফাইনাল পরীক্ষার পরে বিয়ের কাজ সম্পন্ন করে অনুজ চারুকে নিজের স্ত্রী রূপে ঘরে তোলে। চারুলতার বিয়ের দিন সবচেয়ে বেশি কেঁদেছিল তরু। ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার পরে যখন তার জেঠু তাকে এ বাড়িতে নিয়ে আসে, তখন থেকে সে নিজের বড় বোন রূপে চারুকে সবসময় পেয়েছে। চারু সবসময় আগলে রাখত তরুকে। চারুর যখন বিয়ে হয় তখন তরু সবেমাত্র একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। তার জীবনে এই 16টি বছর তার আপুমনি তাকে আগলে রেখেছে সব বিপদ থেকে। আজ সে আপুমনির হঠাৎ দূরে চলে যাওয়াটা অনেকটা কষ্টদায়ক তরুর কাছে। তবুও সবশেষ চারুকে নিজের পিত্রালয় ছেড়ে চলে যেতে হয়েছিল। অনুজের সাথে চারুর বিয়ের পর তার জীবনে যেন সুখের এক অন্য ফোয়ারা চলে এসেছিল। সে তখন নিজেদের নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। একদিকে চারুর অবর্তমানে তরু একা হয়ে গেল। এই একাকিত্বের সময়টায় তার বেশি বেশি করে নিজেদের অতীতের কথা মনে পড়ত। তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট, তার সাজানো জীবনে হঠাৎ বিপর্যয়, সবটা মিলে সে দিনকে দিন একটা ট্রমার মধ্যে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার জীবনে আসে এক আগন্তুক, যে কিনা তখন তাকে নতুন এক অনুভূতির সাথে পরিচয় করিয়েছিল। যাকে পেয়ে ধীরে ধীরে তরুও যেমন নিজের ডিপ্রেশন কাটিয়ে উঠেছিল, তেমনি নতুনভাবে নিজেকে খুঁজে পাচ্ছিল সে। একটা সময়ে আগন্তুকই হয়ে উঠল তার নেশা, যে নেশা কাটানো সম্ভব ছিল না, যে নেশা তার রন্ধ্রে রন্ধ্রে মিশে তাকে ধীরে ধীরে খাদের কিনারা নিয়ে যাচ্ছিল, যা সে টেরও পায়নি। আসলে অতিরিক্ত দুঃখে মানুষ যেমন ভুল সিদ্ধান্ত নেয়, তেমনি অতিরিক্ত আবেগে মানুষ দিক বিদিক শূন্য হয়ে পড়ে, যেটা তরুর সাথে ঘটেছিল। সে ভুল সময় ভুল মানুষকে নিজের সাথে জড়িয়ে ফেলছিল। যদিও সে মানুষটার কর্ম ভুল থাকলেও তার ভালোবাসাটা ছিল খাঁটি, কিন্তু ভুল তো ভুলই হয়, সবসময় তাকে শোধরানো যায় না। আর যদিও বা শোধরানো যায়, তবে তাকে অনেক বড় মূল্য দিতে হয়। তরুকেও দিতে হয়েছে মূল্য, কিন্তু সে তার ভুলের মূল্য দিতে গিয়ে অনেকগুলো সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে, যে সমীকরণ সে চাইলেও আগের রূপে ফিরিয়ে আনতে পারবে না। তুষারের সাথে তরুর পরিচয় হয় একটা ফেসবুক গ্রুপে। একটা পোস্টের কমেন্টের মাধ্যমেই দুজনের প্রথম আলাপ। এরপর সে আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রণয়ে, যা একটা সময় গভীর প্রণয়ের পর্যায়ে চলে যায়। অল্প বয়স, স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন তরু ভালোবেসে স্বপ্ন বুনতে থাকে তুষারকে নিয়ে। কিন্তু তুষার তার মনে তরুর জন্য ভালোবাসা বা মোহ কোনোটাই নয়, বরং রয়েছে একরাশ ঘৃণা, যার বিন্দুমাত্র আজ তরুলতা করতে পারেনি। যদি আজ করতে পারত, তাহলে সে এই ভুল মানুষটাকে ভালোবেসে নিজের ক্ষতিও করতো না, আর ওই মানুষটার মনোকামনাও পূর্ণ হতে দিত না। তুষার হলো চারুর ভার্সিটির এক সিনিয়র বড় ভাই, ছাত্র নেতাও ছিল বটে। স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। চারুকে ভার্সিটির প্রথম দিনেই তার ভালো লেগে যায়। চারু যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল, তখন থেকে তুষার নানাভাবে নিজের মনের কথা চারুকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু চারু বরাবরই তাকে উপেক্ষা করে যেত। একটা পর্যায়ে তুষার ঠিক করে যে সে সরাসরি চারুকে নিজের মনের কথা জানাবে। তাই দেরি না করে এক বর্ষার মুখর ঝুম বৃষ্টির দিনে চারুকে ভালোবাসি কথাটি বলেই ফেলে সে। কিন্তু চারু বরাবরই তুষারকে পছন্দ ছিল না। তার উপর তুষারের জন্য পুরো ক্যাম্পাসে প্রায় প্রতিটি ছাত্রছাত্রী তাকে ভাবি ভাবি বলে ডাকত, যেটা তার একদমই সহ্য হতো না। তার উপর তুষারের জন্য ভার্সিটির অন্য কোনো ছেলেরাও তার সাথে মিশত না, যদিও সে মিশতে চাইতো, কিন্তু অপরপক্ষ থেকে তারা নাকচ করত। তুষারের পাগলামোর জন্য অতিষ্ঠ হয়ে উঠেছিল চারু, কিন্তু তুষার সরাসরি কখনোই কিছু না বলায় সেও তার সঙ্গে কিছু করতে পারছিল না। তাই তো সেদিন যখন তুষার ভরা বর্ষায় পুরো ভার্সিটির ক্যাম্পাসে সবার সামনে তাকে প্রেম নিবেদন করে, তখন চারু তার এতদিনকার ক্ষোভ একসঙ্গে ছাড়ে তুষারের উপর। তুষারকে চরম অপমান করে সে রিজেক্ট করে দেয়। চারুর অপমানে তুষার সেদিন তাকে হুমকি দিয়ে বলেছিল, আমি এর চরম প্রতিশোধ নিব চারুলতা। আজকের এই কাজের জন্য তুমি এমন শাস্তি পাবে যা তোমার মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে, আর ভাববে কেন আমার সাথে এমনটা করেছো তুমি। কিন্তু চারু তুষারের সেই হুমকিকে আমলে নেয়নি। সে ভেবেছিল তুষার হয়তো তাকে ফাঁকা হুমকি দিয়েছে, তাই তো সে আগের মতনই নর্মাল লাইফ লিড করতে থাকে। এর কয়েক মাস পরে অনুজের সাথে পারিবারিক
মতে ঘরোয়াভাবে বিয়ে হয়ে যায় চারুর। বিয়ের পর নিজের নতুন জীবন নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ে সে যে তার মস্তিষ্কের কোনো কোণাতেও তুষারের নাম আর ছিল না। অন্যদিকে তুষার চারুর সব খবরে নিয়মিত রাখত গোপনে। চারুর বিয়ের খবরটাও সে পেয়েছিল কিন্তু তাতেও সে চুপ ছিল না। কারণ তুষার জানত চারুকে আঘাত করলে সে আঘাত একটা সময় চারু হয়তো ভুলে যেত, নিজের জীবনে এগিয়ে যেত। তাতে করে তুষারের রাগ বা ঘৃণা কোনোটাই কমত না। তাই সে চারুর দুর্বলতা খুঁজে বের করে তাকেই আঘাত করার সিদ্ধান্ত নিয়েছিল। আর সে সেটাই করেছিল। তরুকে নিজের ভালোবাসার জালে ফাঁসানো তুষারের বা হাতের কাজ ছিল। তাই তো ফেসবুকে তরুর সাথে কথা বলতে বলতে একটা সময় তাকে তার প্রতি দুর্বল করে নিয়েছিল। আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই তার চরম সর্বনাশে মেতে উঠে পড়ে লাগে তুষার। তরু তুষারকে অনেক ভালোবাসত। আসলে অল্প বয়স তো, তাই ডিপ্রেশনের সময় যাকে পেয়েছিল তাকে আঁকড়ে ধরতে চেয়েছে সে। তখন চারুর বাবা দেশের বাইরে যান, আর তরু তার জেঠিমাকে বলে সে বন্ধুদের সাথে ট্যুরে যেতে চায়। চারুর মা প্রথমে রাজি না হলেও তরুর জোরাজুরিতে শেষমেশ রাজি হয়েছিল। তরুও খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের ভালোবাসাকে চিরকালের জন্য নিজের করে পেতে। আসলে তুষার তরুকে বুঝিয়েছে তার আপাতত লুকিয়ে বিয়ে করে নেবে, পরে তুষার যখন চাকরি পাবে তখন দুজনের বাসাতে জানাবে। তরু প্রথমে রাজি হয়নি, কিন্তু তুষার তার কুচক্রী বুদ্ধি দ্বারা তরুকে শেষ পর্যন্ত রাজি করিয়ে নেয় নিজের কথায়। তাই তো বাসায় মিথ্যে বলেছে সে। আসলে সেদিন সে আর তুষার বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। বাসার বাইরে আসতেই তরুকে নিজের বাইকে বসিয়ে সাই করে চলে যায় তুষার। ঘণ্টা দেড়েক পর একটা বাড়ির সামনে এনে বাইক দাঁড় করিয়ে তরুকে নিয়ে ভেতরে যায় তুষার। তরু তখনও বিস্ময়কর চাহনি নিয়ে কেবল সবটা দেখছে। কিছুক্ষণ পরে যখন একটা ফ্ল্যাটে কয়েকজন লোকের সাক্ষীতে তাদের বিয়ে হয়ে যায়, তখন তরু বুঝতে পারে তার জীবনের সমীকরণ ওই মুহূর্ত থেকে বদলে গেছে। পারতপক্ষে তরু তখনও বোঝেনি তার জীবনে কি ভীষণ বিপর্যয় ঘনিয়ে আসছিল। বিয়ে পড়ানোর পর তুষার কাজী আর তার বন্ধুদের নিয়ে বাসার বাইরে চলে যায়। বাইরে আসতেই অনেক তুষারকে জিজ্ঞেস করে, কী রে, শেষ পর্যন্ত তুই তরুকে সত্যি সত্যিই বিয়ে করে ফেললি? তুষার রহস্যময় একটা হাসি দিয়ে বলে, চোখের সামনে সবসময় যা ঘটে তা সত্যি নাও হতে পারে, তার পেছনে হয়তো অন্য কোনো সত্যিও থাকতে পারে বন্ধু। তার মানে তুই তরুকে বিয়ে করিসনি? করিনি সেটা তো বলিনি, আবার করেছি সেটাও বলছি না। আমি শুধু আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, এই জন্য যা করা লাগবে আমি তাই করতে রাজি। আমি শুধু ওই চারুলতার মস্তিষ্কে সারা জীবন অনুশোচনায় দগ্ধ হওয়া দেখতে চাই। বলে সে আবার ফ্ল্যাটের ভিতরে চলে যায়। রাত 12টা। দুজন মানুষের উত্তপ্ত নিঃশ্বাস বইছে দ্রুত গতিতে। দুটি দেহ কিছুক্ষণ আগে একে অপরের সাথে মিশে গিয়েছিল, পৌঁছে গিয়েছে ভালোবাসার এক অতল সমুদ্রে। একজন ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে, অন্যজন নিজের প্রতিশোধের এক ধাপ এগিয়ে গিয়েছে। দুজনের মুখে তখন তৃপ্তির হাসি, কিন্তু সে হাসির পেছনের কারণটা ভিন্ন। সকালের স্নিগ্ধ আলোতে নিজের বাহু বন্ধনে চোখ খুলেই তরুকে দেখে একটা কুটিল হাসি দিল তুষার। তরুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে সে বলছে, মেয়েটা বড্ড বোকা, বড্ড সরল, তাই তো তাকে ঠকাতে তার এতটুকু পরিশ্রম হয়নি। যাক, এরপরে তরুর সাথে সে এমন একটা কাজ করবে যার দরুন চারুলতা সারা জীবন নিজের মনের ভিতর গুমড়োতে থাকবে। চারুর চোখে যখন তার অপরাধবোধ যখন সে দেখবে, তখনই তার শান্তি, তখনই সে তৃপ্ত। তার মনে তরুর জন্য একটু ভালোবাসা নেই, শুধু আছে ঘৃণা। কিন্তু এখানে আদৌ তরু কি সে ঘৃণার যোগ্য কিনা তা একবারও বিবেচনা করেনি তুষার। সে শুধু নিজের স্বার্থে অনড়। বর্তমান তরুকে হসপিটালে অ্যাডমিট করেছে অনুজ, সঙ্গে তার মাও এসেছে। ডাক্তার তরুর সব টেস্ট আর চেকআপের পর অনুজ আর রহিমা বেগমকে নিজের কেবিনে ডেকে পাঠায়। আচ্ছা, পেশেন্ট আপনার কি হয় মিস্টার অনুজ আহসান? ডাক্তারের প্রশ্নের উত্তর অনুজ দেওয়ার আগেই রহিমা বেগম বলে ওঠেন, আমার ছেলের বউ। কেন ডাক্তার, তরুর কি কোনো সিরিয়াস কিছু হয়েছে? উদ্বিগ্ন গলায় বলেন শেষ কথাটি। ডাক্তার হেসে বললেন, না ম্যাডাম, সিরিয়াস কিছু হয়নি, আসলে আপনি দাদু হতে চলেছেন। পেশেন্ট প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে রহিমা বেগম যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। খুশিতে তিনি ছেলেকে চেয়ার ছেড়ে উঠে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি বলেছিলাম তুই আবার বিয়ে করলে বাবা ডাক শুনতে পারবি, দেখলি আমার কথাই সত্যি হলো। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আমি এখনই অনুকে খবরটা জানিয়ে আসি। বলেই উনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। এদিকে অনুজ এবার ঠিক করলো এখন সময় এসে গেছে সব কিছু সবার সামনে আসার।
সে যেমন তার লতাকে ভালোবাসে তেমনই তরুকেও স্নেহ করে। তাই এখন তাকে সবটা ঠিক করতে হবে। এবার যার দায়িত্ব তাকেই সবটা বুঝিয়ে দিতে হবে, আর তাকে তা কীভাবে বোঝাতে হবে সেটাও অনুজ আহসান খুব ভালো করে জানে। এবার সবার সব কৃতকর্মের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। রাতে চারুকে ওয়াদা দিয়ে ভুল করেছে অনুজ, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে অনুজ। এজন্য বুঝি কেউ একজন বলেছিলেন, না জেনে শুনে কখনো কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। সে যদি একটি টের পেত চারু তাকে দিয়ে এমন এক কঠিন ওয়াদা আদায় করে নিবে, তবে সে কখনোই সে ওয়াদা তার লতাকে দিত না। কিন্তু পরিস্থিতি এখন তার অনুকূলে। সে এখন না পারছে এগুতে আর না পারছে পেছোতে। সে যদি এগোয় তাহলে সব কিছু এলোমেলো হয়ে যাবে, আর যদি পেছয় তবে যদি চারুর কোনো ক্ষতি হয় তবে সে তা কখনোই মেনে নেবে না। কার অনুজ যে তার চারুলতাকে খুব ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে। সে কি করে চারুহীন বাঁচবে? এসব কথা চিন্তা করতে করতে ভারাক্রান্ত মন নিয়ে সে অফিসে যাচ্ছে। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যা তাকে হ্যান্ডেল করতে হবে। তাই তো মনের কষ্টকে সাইডে রেখে সে নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে। এর মাঝে অনুজ পড়ল ঢাকা শহরের বিখ্যাত জ্যামে। জ্যামে বসেও তার কেমন অস্থিরতা লাগছিল। গাড়ির মধ্যে উসখুস করছে সে। এর মাঝে তার দৃষ্টি যায় ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় কোনো এক শাড়ি পরিহিতা নারী রাস্তার মাঝে এলোমেলোভাবে হাঁটছে। এভাবে হাঁটতে যে কিছুক্ষণের মাঝেই একটা অঘটন ঘটবে তা গাড়িতে বসেই সে ভেবে নিল। মানবিকতার খাতিরে সে নেমে গেল গাড়ি থেকে। নেমেই ছুটল ওই মেয়েটির দিকে। কাছাকাছি যেতে সে দেখল উল্টো দিক থেকে একটা ট্রাক খুব দ্রুত গতিতে মেয়েটার দিকে এগিয়ে আসছে। তা দেখে অনুজ আরও জোরে দৌড় দিয়ে মেয়েটাকে মুহূর্তে টান দিয়ে রাস্তার একটা ফুটওয়েতে ফেলে দিল। মেয়েটার এতক্ষণে যেন হুঁশ এলো। সে মাটি থেকে উঠে পাগলের মতন বারবার বিলাপ করে কাঁদতে লাগলো, আর অনুজকে বলতে লাগলো কেন অনুজ তাকে বাঁচালো। সে তো আর বাঁচতে চায় না, এজন্যই তো সে মৃত্যুর পথটাকে বেছে নিয়েছে। এতক্ষণে মেয়েটার মুখ দেখে অনুজ থমকে গেল। এখানে এমন একটা পরিস্থিতিতে যে সে তরুকে দেখতে পাবে তা সে কল্পনায়ও ভাবেনি। কিন্তু মেয়েটার হয়েছেটা কি যে সে এখন আত্মহননের মতন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে? চারুর সাথে বিয়ে হওয়ার পর থেকে তরুকে নিজের ছোট বোনের মতন দেখে এসেছে। এই দুঃখী মেয়েটাকে তার বড্ড আপন লাগে। তাই তো রক্তের সম্পর্ককে ছাড়িয়ে তারা দুজন দুজনকে ভাই বোনের মতন শ্রদ্ধা করে ভালোবাসে। সে তরুর এমন পরিস্থিতি যেন একটা বিস্ময় মনে হলো অনুজের। সে বারবার তরুকে জিজ্ঞেস করছে, তোমার কি হয়েছে পিচ্চু? কেন তুমি এমন পাগলামো করছো? কেন নিজের জীবন শেষ করতে চাইছো তুমি? আমাকে বলবে না? তুমি তোমার ভাইকে বলবে না পিচ্চু? কিন্তু এতেও কোনো ভাবের পরিবর্তন হয় না তরুর। সে কেবলই আত্মহত্যা করার জন্য মাঝ রাস্তায় ছুটে যেতে চাইছে। কিন্তু অনুজের শক্ত পুরুষালী হাতের বাঁধন ছেড়ে সে দৌড়ে যেতে পারছে না। আর এদিকে তরুর এমন পাগলামো দেখে একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় অনুজের। তরুর কান বরাবর দিল একটা থাপ্পড়। এরপর রহিমা বেগম বাইরে এসেই অনুকে ফোন করলো। ফোন রিসিভ হতেই অনু কিছু বলে ওঠার আগে তিনি বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করছে অনু, তুই খুব শীঘ্রই ফুপু হতে চলেছিস। অপর পাশে তখন নিস্তব্ধতা। হয়তো ফোনের ওপারের ব্যক্তিটি ঠিক কী রিয়াকশন দেবে বুঝে উঠতে পারছে না। এদিকে অনু খুশিতে বাক্যহারা হয়ে গেছে ভেবে রহিমা বেগম দুবার হ্যালো হ্যালো বলে লাইনটা কেটে দিলেন। তার এখন অনেক কাজ, সবাইকে জানাতে হবে তো তার বংশের বাতি আসছে এত বছর পর। তাছাড়া মাদ্রাসায় এতিম বাচ্চাদেরও খাওয়াবেন বলে তিনি ঠিক করেছেন। অবশেষে তার মনের বাসনা পূর্ণ হতে চলল। তিনি দাদু হচ্ছেন। এর চেয়ে বড় খুশি তিনি হয়তো স্বর্ণের খনি পেলেও খুশি হতেন না। আনন্দে গদগদ হয়ে তিনি মহসিন হাসানকে ফোন দিলেন খুশি সংবাদ দিতে আর বাসায় মিষ্টি আনিয়ে রাখতে। তিনি নাতি আসার খুশিতে পুরো মহল্লায় আজ মিষ্টি বিতরণ করবে। তনু বাচ্চাকে খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বড্ড ক্লান্ত। তার এই দস্যি মেয়ের জন্য তার চিন্তা শেষ নেই। মেয়েটা অতিরিক্ত চঞ্চল। এ নিয়ে যদি সে নির্ভীককে কিছু বলে তবে সে বলে, তোমার মেয়ে তোমার মতন হয়েছে, পুরাই বিচ্ছুর রানী। ব্যাস, এরপরে বাচ্চাকে রেখে তুমুল ঝগড়া লেগে যায় তাদের। আজও তার ব্যতিক্রম হলো না। নির্ভীক অনু যখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল তার মাঝেই তাসরিন, অনুর মেয়ে, এসে মায়ের শাড়ির আঁচল টান দেয়। আঁচলে টান পড়ায় অনু মেয়ের দিকে ঝুঁকতেই তাসরিন বলে, মামিমা কই? আম্মু মামিমা কই? আমি মামিমার সাথে খেলা করব। মেয়ের কথায় অনুরও হঠাৎ মনে পড়ল তারা ছাড়াও ওদের বাসায় এখন চারুরও বাস। কিন্তু এত চেঁচামেচির পরও চারু একবারেও
রুম থেকে এলো না। ভাবতে সে একটু অবাক হলো। সচরাচর চারু এমনটা করে না। তার উপর মেয়ে বলছে চারু ঘরে নেই, তাহলে চারু গেল কোথায়? সে নির্বিকের সাথে ঝগড়া বাদ দিয়ে ছুটল চারু রুমের দিকে। উত্তরের প্রশস্ত রুমে ঢুকে চারুকে দেখতে পেল না অনু। সে তখন ভাবল হয়তো বারান্দা কিংবা ওয়াশরুমে গেছে চারু। সে এই স্থানগুলোও দেখল, কিন্তু না, চারু নেই। অনুর খোঁজাখুঁজি দেখে নির্ভীকও তার সাথে পুরো বাড়ি খুঁজল চারুকে। এমনকি সামনের রাস্তাটাও একবার দেখে এলো নির্ভীক, কিন্তু চারু নেই, কোথাও নেই। হঠাৎ যেন কর্পূরের মতন উবে গেছে চারু। হঠাৎ চারুর চলে যাওয়ার কারণ বুঝতে পারল না অনু। পরে আবার ভাবল হয়তো কাল সে তাকে সবটা বুঝিয়েছে বলে আবার সে বাসায় ফিরে গিয়েছে। তাই সে দ্রুত ঘরে গিয়ে ফোন হাতে নিল, মাকে ফোন দিয়ে নিশ্চিত হতে আদৌ চারু ও বাড়ি গিয়েছে কিনা। রহিমা বেগম অনুর ফোন পেয়েই সাথে সাথে তা রিসিভ করে বলেন, কিরে ফুপু হবি শুনে তোর কথাই বন্ধ হয়ে গেল যে, তখন কোনো কথাই বললি না? মায়ের কথা শুনে অনু যেন আকাশ থেকে পড়ল এমন অবস্থা। সে তার মায়ের কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারল না। তাই সে মাকে থামিয়ে দিয়ে বলল, কী সব বলছো মা? আমি ফুপু হতে চলেছি মানে? চারু কি প্রেগনেন্ট? চারু নয়, তরু আমার ছেলের সন্তানের মা হতে চলেছে অনু। মায়ের কথা শুনে অনু যেন এবার সত্যি সত্যিই বাকহারা হয়ে গেছে। নিজেকে সামলে কিছুক্ষণ পরে সে তার মাকে কিছুটা রেগে বলে, মা তোমার কি জ্ঞান বিবেচনা বটটুকু লোপ পেয়েছে যে দিনের বেলা এসব অবাস্তব কথাবার্তা বলছো? তোর কি করে প্রেগনেন্ট হয়? অনুজ, তোর বিবাহিত ওদের সন্তান হওয়াটা কি স্বাভাবিক নয় অনু? কিছুটা রেগে বলেন রহিমা বেগম। মায়ের রাগের তোয়াক্কা না করে অনু উল্টো চেঁচিয়ে তাকে বলে, মা তুমি বংশ রক্ষায় এতটাই অন্ধ হয়ে গেছো যে ঠিক বেঠিক তো দুরুস্থ তো লজিক্যালি কোনো কিছু ভাবার পর্যায়েও নেই। কি বলছিস কি তুই এসব? আমি ঠিকই বলছি মা। দেখো, তোমার ভাষ্যমতে তরুকে ভাইয়া বিয়ে করেছে এবং এখন ওর গর্ভে ভাইয়ের সন্তান, তাই তো? এগুলো বলে তুই কি বোঝাতে চাইছিস শোনো? মা একটু বুদ্ধি খাটিয়ে ভাবো তো, বিয়ের 1 সপ্তাহ গড়াতে না গড়াতেই তরু প্রেগনেন্ট। এটা আদৌ কি বিশ্বাসযোগ্য কথা তুমিই বলো? এখানে তুই অবিশ্বাসের কি দেখলে অনু? খুশিতে আত্মহারা না হয়ে নিজেই নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে বলে ফোনের লাইনটা কেটে দিল অনু। লাইন কাটতেই তার মোবাইল স্ক্রিনে মায়ের নাম্বার থেকে আরও আধা ঘন্টা আগের মিসড কল ভেসে উঠল। কিছু একটা ভেবে অনু মায়ের কল লিস্টটা চেক করতে বুঝে গেল মায়ের কলটা তখন চারুই রিসিভ করেছে। আর মা অনু ভেবে হয়তো তরুর প্রেগনেন্সির কথাটা চারুকেই বলেছে। তাহলে কি চারু আবার অনুজকে ভুল বুঝলো? তরুর গর্ভে অনুজের বাচ্চার কথা শুনে কি তবে এবার চারু তার আশ্রয় ছেড়েও চলে গেল? কিন্তু কোথায় গেল চারু? এত কষ্ট করেও সে তার ভাইয়ের ভালোবাসাটাকে আগলে রাখতে পারল না। এখন তার ভাইয়ের কি হবে তা ভেবেই অনুর কষ্ট হচ্ছে। চারু নেই, চারুহীন অনুজ যে তবে প্রাণহীন দেহ নিয়েই কেবল বেঁচে থাকবে। 3 দিন যেন খুব ভালোই কাটল তরুর। তুষার তাকে এত ভালোবাসা সম্মান দিয়েছে যে সে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানবী মনে করছে। তার কপালে এত সুখও লেখা ছিল তা যে তার কাছে পুরোই স্বপ্নের মতন। অবশেষে কেউ অন্তত এই পৃথিবীতে আছে যে শুধু তার জন্যই তাকে ভালোবাসে, যাকে সে খুঁজে পেয়েছে। যে ভালোবাসায় কোনো দায়বদ্ধতা বা দয়া নেই, আছে শুধুই ভালোবাসা নামক পবিত্র শব্দ। ছোটবেলায় বাবা মার মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনটা ছিল একেবারে রাজকন্যার মতন। সে ছিল তার বাবা মায়ের একমাত্র চোখের মণি। কিন্তু তার সেই সুখময় দিনগুলো হঠাৎ এক অ্যাক্সিডেন্টে বদলে গেল। মা বাবাকে হারিয়ে এতিম হয়ে সে আশ্রয় পেল জেঠা জেঠির বাড়িতে। সেখানে হয়তো সব ছিল, আছেও, কিন্তু তার জন্য সত্যিকারের ভালোবাসা নেই। চারু যদিও তাকে ভালোবাসে, কিন্তু তার জেঠা জেঠির কাছে সে শুধুই দায়িত্ব ছিল। যে দায়িত্বের বিনিময়ে তারা পেয়েছিল তরুর বাবার রেখে যাওয়া বিশাল সম্পত্তি ভোগ করার সুযোগ। সেটা ছোটবেলা না বুঝলেও যত বড় হয়েছে ততই তার কাছে সবটা পরিষ্কার হয়েছে। তবুও তার থাকতে হয়েছিল ও বাড়ি, কারণ একা অনাথ মেয়ে সে কোথায় যাবে? চারুর সকল জিনিসের ভাগ সে হয়তো পেয়েছে, কিন্তু তা পুরনো হওয়ার পরে। চারুর আগেরই তার জেঠিমা এই কাজগুলো করতেন। এই বাড়িতে তার যদি একটুও প্রশান্তির কিছু থাকে তা কেবল চারুলতা নামক মানুষটিই ছিল, যার চারুলতার ছায়াতলে সে নিজের সমস্ত কষ্ট ভুলে যেত। ভুলে যেত জেঠার নিষ্ঠুরতম লোভ, ভুলে যেত জেঠিমার দেয়া অবহেলা, অনাদর আর অযত্ন। চারু চলে যাওয়ার পরে তার দম বন্ধকর জীবনে সুখের হাওয়া নিয়ে এসেছে তুষার। তার সবচেয়ে খারাপ একাকিত্বের দিনগুলোতে তাকে বন্ধুর মতন সামলে ছিল তুষার।
সে বন্ধুত্ব থেকে কখন যে তুষারের প্রতি দুর্বল হয়ে গেছে তরু তা সে নিজেও জানে না। শুধু হঠাৎ যখন তুষার তাকে ভালোবাসে বলেছিল তখন সেও তাতে সায় দিয়েছিল। অবশেষে দীর্ঘ 2 বছরের প্রণয়নের পূর্ণতা পেয়েছে গত 2 দিন আগে। তরু তুষারকে একটা সময় তার জেঠা জেঠির স্বার্থপরতার কথা বলেছিল। তুষারও তার দিকটা বুঝে তাকে বুঝিয়েছে তারা তার সাথে হয়তো তরুর কখনো বিয়ে দিবে না, তাহলে তাদের স্বার্থে আঘাত লাগতে পারে। তারা কখনই নিশ্চয়ই চাইবে না তরু এমন কাউকে বিয়ে করুক যাতে করে সে কোনো না কোনো দিন তার ভাগের সম্পত্তি দাবি করবে। তাই তো তরুকে লুকিয়ে বিয়ের কথা বলে তুষার। তরু প্রথমে রাজি না হলেও তুষারের দেওয়া ভরসায় সে লুকিয়ে বিয়েতে রাজি হয়। কিন্তু সে তুষারকে বলেছিল অন্তত সে তার আপুমণিকে জানাতে চায় বিষয়টা। কিন্তু তুষারের কড়া নিষেধ থাকায় তরু তার বোনকে আর কিছুই জানাতে পারেনি। তরু মনে মনে ভাবে আপুমণি যদি জানতে পারে হয়তো কষ্ট পাবে, কিন্তু তার সুখ দেখে সেও নিশ্চয়ই খুশি হবে। তখন নিশ্চয়ই তার উপর আর রেগে থাকবে না তার আপুমণি। বারান্দায় দাঁড়িয়ে এসব আনমনে ভেবে যাচ্ছিল তরু। তখনই বৃষ্টি মাথায় নিয়ে ঘরে আসে তুষার। তুষারের অস্তিত্ব বুঝতে পেরে বারান্দা থেকে বেরিয়ে আসে তরু। এসেই তুষারের ভেজা শরীর দেখে একটা তোয়ালে নিয়ে তার মাথা মুছতে এগিয়ে যায়। তুষারের কাছে ঘেঁষতে সে এক ঝটকায় তরুর হাত থেকে তোয়ালাটা ছো মেরে নিয়ে নিজের মাথার পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে যায়। এদিকে তুষারের হঠাৎ এমন ব্যবহারে অবাক না হয়ে পারে না তরু। এতগুলো বছরে সে তুষারের তার উপর কখনো এমন ব্যবহার দেখেনি। উল্টো সে যদি কখনো কোনো কারণে রেগে যেত তবে তুষারই তাকে ভালোবেসে তার রাগ নিবারণ করত। সেখানে বিনা কারণে তুষারের এমন ব্যবহারের কোনো মানেই খুঁজে পেল না তরু। অনেকটা সময় পর তুষার বেরিয়ে এসেও তরুকে আগের জায়গাতেই দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত বোধ করে। সে তরুর পাশ কাটিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। কিছু সময় পর নিজের ঘোর কাটিয়ে তরুও গিয়ে তুষারের পাশে বসে তাকে নরম গলা জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে তুষার? আপনি কি কোনো কারণে ডিস্টার্বড আছেন? আমাকে সবটা বলুন প্লিজ। তুষার চুপ করে বসে আছে। তার নীরবতা দেখে তরু আবারও তাকে জিজ্ঞেস করে, কারো কোনো বিপদ হয়েছে তুষার? বাসার সবাই ভালো আছে তো? কি হলো, আপনি কথা বলছেন না কেন? তরুর একের পর এক প্রশ্নের যেন আগুনে ঘি ঢালার মতো মনে হলো তুষারের। তবুও নিজেকে যথাসম্ভব স্থির রেখে সে শক্ত গলায় বলল তরুকে, কাল সকালের পর যেন আমি আর তোমার মুখ কখনো না দেখি তরু। সকাল হলেই তুমি এ বাসা ছেড়ে চলে যাবে। তুষারের হঠাৎ এমন একটা কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না তরু। তার কানে কথা পৌঁছতেই যেন তার পায়ের তলার মাটি মুহূর্তেই সরে গেল। তবুও নিজেকে ধাতস্থ করে ভেজা গলায় বলল, আপনি এসব কি বলছেন তুষার? তুমি যেটা শুনেছ আমি সেটাই বলেছি। আমার এক কথা বারবার বলা একদম পছন্দ নয়, সেটা তুমি জানো। কিন্তু আপনি তো আমাকে বিয়ে করেছেন তুষার। বিয়ের পর থেকে আমার সব দায়িত্ব তো আপনার তুষার। তাহলে হঠাৎ কেন আপনি এমন কথা বলছেন? আমার কি কোনো অন্যায় হয়েছে, বা আমার কোনো কাজে কি আপনি রেগে আছেন তাই এমন কথা বলছেন? প্লিজ তুষার, আমাকে সবটা বলুন। এইভাবে আমাকে ধোঁয়াশার মাঝে রাখবেন না প্লিজ। কান্না করতে করতে কথাগুলো বলল তরু। কিন্তু তার উল্টো দিকের মানুষের তার এই কান্নার ব্যাকুলতা যেন কানেই পৌঁছালো না। সে শুধু বারংবার বিরক্তিসূচক অভিব্যক্তি করে গেল পুরোটা সময়। এদিকে পাগলের মতন প্রলোভ বকে যাচ্ছে তরু। তার বিশ্বাসই হচ্ছে না তার তুষার তার সাথে এমনটা করছে। তার মনে হচ্ছে তুষার হয়তো তার উপর কোনো কারণে এখন রেগে আছে, তাই এমনটা করছে। রাগ ভাঙলে সবটা ঠিক হয়ে যাবে। সারা রাত নিজেকে সান্ত্বনায় সে দিয়েছে, কিন্তু ভোর হতেই যখন সে দেখলো তুষার নেই, পুরো বাসাতেও খুঁজেও যখন তুষারকে পেল না, তখন তার ধারণা যেন একটু একটু করে ভুল প্রমাণিত হতে লাগলো। নিজের জীবনের অনেক কিছু হারিয়েছে, সবচেয়ে আপনজনদের হারিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভালোবাসাকেও যে হারাতে হবে তা কখনো ভাবিনি। কিন্তু বাস্তবে এমনটাই হলো তরুর সাথে। নিজেকে আজ সত্যি সত্যি অপয়া মনে হচ্ছে তরুর। তার ভাগ্যে এমনটা হয় বারবার। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে তার। সে যদি বেঁচে না থাকে তাহলে দুঃখ আর তাকে পাবে কোথায়? দ্রুত তুষারের বাসা থেকে বেরিয়ে গেল সে। এলোমেলে পায়ে রাস্তায় হাঁটছে তরু। কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ নেই। তার কেবল বারবার এটাই মনে হচ্ছে তার জীবনটাই একটা অভিশাপ। এই জীবনটা না থাকলেই ভালো হবে সবার। কিন্তু তুষার এসব কেন করলো? শুধু সেটাই বুঝতে পারছে না তরু। যে লোক তাকে এত ভালোবাসত তার হঠাৎ কি হলো যে সে রাতারাতি এতটা বদলে গেল? শুধু সেইটাই বুঝতে পারছে না তরু। সবটা শোনার পর অনুজ তরুকে আশ্বাস দিল সে সবটা ঠিক করে দিবে। তাই তাকে বাসায় নিয়ে আসতে চাইল অনুজ।
কিন্তু তরু যেতে নারাজ। সে চায় না আর ও বাড়ি ফিরে যেতে, তাও এমন কিছু ঘটে যাওয়ার পরে। অনুজ অনেক বুঝেও পারল না তাকে বোঝাতে, শেষে বাধ্য হলো তাকে নিজের সাথে বাসায় নিয়ে যেতে। কিন্তু তরু তখনও বেঁকে বসলো। তার ভাষ্যমতে, ভাইয়া আমি এই মুখ নিয়ে আপুর সামনে কি করে দাঁড়াবো? আপু তো আমার জন্য অনেক ছোট হয়ে যাবে ও বাড়িতে। আমি আপুর উঁচু মাথা নত করতে পারবো না ভাইয়া। তার চেয়ে বরং আপনি আমাকে কোনো হোমে রেখে আসুন। সবটা ঠিক হলে না হয় আপুকে সবটা জানাবেন। তরুর কথা শুনে অনুজের গত রাতের কথাগুলো মনে পড়ল। তাই তৎক্ষণাৎ সে তরুকে সবটা বলল আর বলে, পিচি প্লিজ তুই আমাকে হেল্প কর। আমি তোর বোনের কাছে না জেনে ওয়াদা করে ফেলেছি। এখন এই ওয়াদা না পালন করলে যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। আমি চাই ও নিজে নিজের দেয়া এমন একটা ওয়াদা ফিরিয়ে নিক। তার জন্য আমার তোর সাহায্য লাগবে। অনুজের কথা শুনে তরু বলল, কী সাহায্য লাগবে ভাইয়া? বলুন শুধু একবার। আমি আমার আপুমনির জন্য সব কিছু করতে পারি। আমার বউ হতে হবে তোকে। মানে? চিৎকার করে বলল তরু। আরে তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন? আমি তোকে সত্যি সত্যি বউ হতে বলছি না, শুধু বউয়ের অভিনয় করতে বলছি। এসব কী বলছেন ভাইয়া? আপুমনি এতে খুব কষ্ট পাবেন। আমি এসব করতে পারবো না। আমি তো চাই ও কষ্ট পাক, ও বুঝুক। আমি যদি বিয়ে করি তাহলে ওর কি হবে? ও আদৌ সেসব মানতে পারবে কি না? আর তাছাড়া আমি আমার মাকেও একটা শিক্ষা দিতে চাই। প্লিজ লক্ষ্মী বোন আমার, আমাকে ফিরিয়ে দিস না। জাস্ট কয়েকদিনেরই ব্যাপার। এরপর আমরা ওকে সবটা বলে দেব আর বোঝাবো ওর একটা অক্ষমতার কারণেই যে আমাকে দ্বিতীয় বিয়ে করে নিতে হবে এর কোনো মানে নেই। সমাজে তো কত বাচ্চার মা বাবা নেই। আমরা না হয় তাদের মধ্যে কারো বাবা মা হব। অক্ষমতার মাত্র সমাধান কেবল দ্বিতীয় বিয়েই নয়, বরং যদি সম্পর্কটাকে ভালোবাসা থাকে তবে সে ভালোবাসা দিয়ে এই ক্ষুদ্র অক্ষমতাও ঢেকে ফেলা যায়। অনুজের বলা প্রতিটি কথা খুবই মনোযোগ সহকারে শুনে অবশেষে রাজি হয় তরু। আচ্ছা ঠিক আছে, এতে যদি আপু মনের ভালো হয় তবে আমি রাজি ভাইয়া। তবে কথা দাও, এই প্ল্যানের বিষয়ে তুমি কাউকে কিছু বলবে না। আমি যতক্ষণ না কাউকে কিছু বলছি তুমি চুপ থাকবে ততক্ষণ। ভাইয়া, কথা দিলাম। এই বিষয়ে আমি কাউকে কিছু বলবো না। তবে সে বা অনু যদি জানতো এই ছোট্ট একটা মিথ্যার দাম তাদেরকে চারুকে হারিয়ে দিতে হবে, তবে হয়তো দুজনের কেউ এমন একটা কাজ করতো না। কিন্তু ওই যে কথায় আছে, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, তেমনটাই হয়েছে তাদের তিনজনের সাথে। হাসনাত বাড়ির ড্রয়িং রুমে চলছে পিনপতন নীরবতা। একটু আগেও বংশধর আসবে বলে যে খুশির বন্যা বয়ে গিয়েছিল এই পরিবারে, সেখানে হঠাৎ একটা কথার মুহূর্তেই সমস্ত আনন্দ মাটি করে দিল। রহিমা বেগমের সাথে কথা বলার পরেই অনু তাদের বাড়িতে চলে আসে। ততক্ষণে তরুকে নিয়ে রহিমা বেগমও বাসায় চলে আসে। অনু এসেই তরুকে একের পর এক প্রশ্নের বাণ ছুঁড়ে মারে, কিন্তু নিরুপায় তরু নিশ্চুপভাবে শুধু সবটা শুনেই যাচ্ছিল। এছাড়া তার যে এখন কিছুই করার নেই। সে যে তার ভাইয়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, চুপ থাকা ছাড়া সে আর কিছুই করতে পারবে না এখন। তখন পিছন থেকে অনুজ বলে ওঠে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তরুকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই। কিছুক্ষণ আগে অনু এ বাড়িতে এসেই অনুজের কাছে যায়। তুই এটা কি করে করলি ভাইয়া? তুই যেমন আমার ভাই, চারুও তো তেমন আমার বেস্ট ফ্রেন্ড। তুই ওকে কখনো কোনো কষ্ট দিবি না বলে ওকে তোর বউ করে এনেছি এ বাড়িতে, আর সেই তুই কি না ওকে জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিলি। বোনের কথায় অনুজ কোনো প্রত্যুত্তর করল না। তখন অনু নিজেই আবার বলল, একটা বাচ্চাই তোর কাছে সব হলো ভাইয়া? ভালোবাসাটা কি কিচ্ছু না তোর কাছে? এদিকে অনুর চেঁচামেচি শুনে রহিমা বেগম এসে দাঁড়ালেন। মেয়ের এমন কথা শুনে অনুজের বদলে তিনিই বললেন, সন্তান না থাকলে এই ভালোবাসাও একসময় থাকে না অনু। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা টিকিয়ে রাখতে পারে কেবল সন্তান। মায়ের এহেন কথা শুনে অনু তার দিকে তাকিয়ে বলে, আর যদি আমি অক্ষম হতাম সন্তান ধারণে, আর নির্ভীকও যদি ভাইয়ের মতন এমনটাই করতো, তখনও কি তুমি একই কথা বলতে মা? এসব তুই কী বলছিস অনু? আঁতকে উঠছ কেন মা? আমি তোমার মেয়ে বলে? আচ্ছা যাও, আমার উদাহরণটা বাদ দিলাম। এখন যদি ধরো চারুর বদলে ভাইয়ের সমস্যাটা থাকতো, তাহলে কি তুমি চারুকে বলতে ও যেন ভাইয়াকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে? অনু শোন, মায়ের কথা শেষ না করতে দিয়ে অনু বলল, না মা, তুমি কখনো এটা বলতে না, বরং চারুকে মানিয়ে নিতে বলতে, মেনে নিতে বলতে, কিন্তু চলে গিয়ে অন্য কারোর সাথে সুখী হতে বলতে না। আমার আর ভাইয়ের সমস্যা হলে তুমি নির্ভীক চারুকে বোঝাতে, নিজের সাধ্যমতো যাতে তারা সম্পর্কটা টিকিয়ে রাখে, কারণ আমরা তোমার সন্তান।
চারু তো তোমার ছেলের বউ, তাই তার সুখ দুঃখে তোমার কিছুই এসে যায় না। কিন্তু চারুও তো অন্য কারো মেয়ে মা, তারাও তো চায় চারু সুখী হোক। তাহলে তুমি একটা মা হয়ে অন্য একটা মায়ের আত্মচিৎকারের কারণ কেন হলে? অনুলেখার কথার কি উত্তর দেবেন তা বুঝতে পারছেন না রহিমা বেগম, কারণ অনু সত্যি উচিত কথাগুলো তার মুখের উপর বলছে। কিন্তু রহিমা বেগম এমন এক ব্যক্তিত্বের মানুষ যে কিনা যেভাবেই হোক নিজের কথা, নিজের যুক্তিকে উপরে রাখবেন। তাই তিনি বলেন, আমি তোদের মা, কখনো তোদের খারাপ চাইনি, আর এর জন্য অনুজকে দ্বিতীয় বিয়ের কথা বলেছি। তাই তো তুমি নিজে মরে যাওয়ার হুমকি দিয়ে চারুকে দিয়ে ভাইয়াকে বিয়ের জন্য রাজি করিয়েছ, তাই না মা? অনুর এ কথা রহিমা বেগম চমকে গেলেন। এদিকে অনুজ বিস্ফোরিত চোখে মায়ের মুখের দিকে তাকালো। সে আগে বুঝতে পেরেছিল চারু এমনি এমনি তাকে বিয়ের কথাটা বলেনি, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, কিন্তু সে কারণটা যে এতটা জঘন্য তা বুঝতে পারেনি অনুজ। রহিমা বেগম থতমত গলায় বলেন, এসব কি বলছিস তুই? কে কে বলেছে তোকে এসব? ভয় পাচ্ছ কেন মা? আমি সবটা জেনে তোমাকে ঘৃণা করবো এটা ভেবে? বিদ্রুপার হাসি হেসে বলে অনু, না, তুমি আমার জন্মদাত্রী মা, তোমাকে আমি ঘৃণা করতে পারি না, কিন্তু তোমার এমন মানসিকতাকে আমি ধিক্কার জানাই মা। তুমি কি করলে পারলে শুধুমাত্র একটা বাচ্চার জন্য চারুর সাজানো সংসারটা ভেঙে দিতে? কি করলে পারলে? একবার আমাকে চারুর জায়গায় বসিয়ে চিন্তা করো তো, আমার সাথে এমনটা হলে তুমি কি করতে? হঠাৎ চারুর জন্য রহিমা বেগমের একটা খারাপ লাগা তৈরি হলো মনে কোথাও, কিন্তু এখন চারুকে সমবেদনা দেয়া ছাড়া তার আর কিছুই করার নেই। যা হওয়ার তা হয়ে গেছে, নিয়তিকে কেউ বদলাতে পারে না। আর তরু এখন অনুজ সন্তানের মা হতে চলেছে, তাই তিনি চাইলেও চারুর সংসার চারুকে ফিরিয়ে দিতে পারবেন না। অনু আবার অনুজকে বলল, আর তুই ভাইয়া? চারু বলল, আর নাচতে নাচতে পরের দিন বিয়ে করে আনলি, তাও আবার কাকে? তা আরই ছোট বোনকে। তোদেরকে আমার নিজের লোক ভাবতেই কষ্ট হচ্ছে, আর আমি কি না তোদের জন্যই চারুকে বুঝিয়েছি, ওকে আবার সবটা ভেবে দেখতে বলেছি, হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে বারণ করেছি। এখন তো মনে হচ্ছে চারুই ঠিক করেছে আমাকে না জানিয়ে উধাও হয়ে। অনুর এ কথা এবার অনুজ বসা থেকে উঠে অনুকে বলে, বোন তুই জানিস লতা কোথায়? আমাকে বল একবার, আমি ওকে সবটা সত্যি বলবো, সবটা। নাকশিটকে অনু বলে, কি সত্যি বলবি যে তরু তোর বাচ্চার মা হতে চলেছে? এটা আর তোকে কষ্ট করে বলতে হবে না, এ মহান কাজটাও আমাদের মা করে দিয়েছে। আমি কখন চারুকে কথা বললাম? বিস্মিত হয়ে রহিমা বেগম বলল, সকালে আমি ভেবে তুমি চারুকে সব কথা বলেছিলে, কারণ চারু এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি ওকে আমার বাসায় নিয়ে গিয়েছি। তার মানে লতা এতদিন তোর কাছে ছিল অনু? তাহলে আমাকে বলিসনি কেন? ওকে আরও কষ্টের আগুনে পুড়িয়ে মারতে? অনু, চিৎকার করিস না ভাইয়া, যেটা সত্যি সেটাই বলেছি। ও একটা নারী, তোর স্ত্রী। যতই ও তোকে বিয়ে করতে বলুক না কেন, একজন স্ত্রী হয়ে ও তোকে তার বোনের সাথে রাত কাটাতে দেখেও চুপ থাকবে? এতটাও আত্মসম্মানহীন চারু অন্তত নয়। তুই কি করে পারলি এটা করতে? আমি তো চারুকে বলেছিলাম চোখের দেখাটা সত্যি নাও হতে পারে, কিন্তু তুই সেটাই সত্যি করে দিলি আজ। ভাইয়া কখনো আমার সাথে রাত কাটায়নি অনু আপু। পেছন থেকে তরুর কথা শুনে ঘুরে তাকায় অনু। রহিমা বেগম তো অবাক হয়ে গেল তরুর কথায়। রাত না কাটালে বাচ্চা এলো কোথা থেকে? নাকি কারো সাথে নষ্টামি করে সেই দায় আমার ভাইয়ের উপরে চাপাচ্ছ? অনু, চিৎকার করে বলল অনুজ, মুখ সামলে কথা বল। যেটা জানিস না সেটা নিয়ে কোনো মন্তব্য করিস না, এতে তুই তরুকে নয় বরং নিজেকে ছোট করছিস। জানি না যখন জানা আমাদের, তাহলে তো সব চুকে যায়। অনু চুপ হয়ে যায়। কিরে বল, তাহলে বলার মতন কিছুই নেই, থাকলেই না বলবি? ঘৃণা লাগে তোদের দেখলে আমার। ছি, আমি তরুকে বিয়ে করিনি। মুহূর্তে ঘরময় এ কথাটা যেন বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আমি অনুকে বিয়ে করিনি। রহিমা বেগমের কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। এতক্ষণে মোহসেন হাসনাত এসে দাঁড়িয়েছেন দরজার পাশে। তার মুখভঙ্গি দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তরু নির্লিপ্ত হয়ে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। অনু স্থ মেরে এখনও বসে আছে। আর অনুলেখা যেন এমনটা শুনবে তাই আশা করেছিল। সে শুধু সব সত্যিটা জানতেই এত কিছু করলো এখানে এসে, কারণ তার ভাইয়ের প্রতি তার এতটুকু বিশ্বাস আছে সে কখনো চারুকে অন্তত ধোঁকা দিবে না, প্রতারণা করবে না সামান্য একটা কারণে। তাহলে তরুর পেটের বাচ্চাটা কার ভাইয়া? আর ওর স্বামীর? তরুর আবার কবে বিয়ে হলো? তুষারকে চিনিস? কোন তুষার? আর এই তুষারের ভূমিকা কি এখানে? তোদের ভার্সিটির সিনিয়র ছিল এই তুষার।
লতাকে কখনো হয়তো প্রেমের প্রস্তাব দিয়েছিল, আর লতা তা প্রত্যাখ্যান করেছিল। এবার মনে পড়ছে। অনুজের এ কথা শুনে চমকে যায় তরু। তুষার চারুকে চেনে, কিন্তু চারুকে ভালোবাসলে তার সাথেই বা সম্পর্কে জড়ালো কেন? আর বিয়েই বা করলো কেন? বিয়ে করেও বা তাকে আবার ছুঁড়ে ফেলে দিল কেন? তাহলে এসব কিছুর সাথে কি চারুর কোনো ভূমিকা আছে? নিজেকে আরও কঠিন কিছু শোনার জন্য প্রস্তুত করলো তরু। অনু কিছুটা সময় নিয়ে ভাবল। তারপর তার মনে হলো একবার একটা সিনিয়র চারুকে প্রপোজ করেছিল, আর চারু রাগের মাথায় ছেলেটাকে যা নয় তা বলে অপমান করে রিজেক্টও করেছিল। কিন্তু ছেলেটার নাম তার তেমন মনে পড়ছে না। সিনিয়র একটা ভাই প্রপোজ করেছিল, তবে তার নামটা আমি জানি না। ওনার নাম কি তাহলে তুষার ছিল? কিন্তু হঠাৎ তুষার ভাইয়ের সাথে তরুর কী সম্পর্ক সেটা তো বুঝলাম না। অনুজ তুষারের চারুকে প্রপোজ করার পর থেকে তরুকে হাত করে সে অপমানের প্রতিশোধ নেওয়ার সমস্ত কথা একে একে খুলে বলল। সবটা শোনার পরে তরু যেন বাকহারা হয়ে গেল। যে তুষারকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, সে তুষারের মনের কোণে তার জন্য ছিল কেবল এক রাশ ঘৃণা আর প্রতিশোধের আগুন। তুষার শুধুমাত্র তাকে ব্যবহার করে চারুকে কষ্ট দিতে চেয়েছে, আর সে কিনা বোকার মতন তুষারের পাতা ফাঁদে পা দিয়েছিল। চারদিকে সব কিছু যেন থমকে গেল তরুর কাছে। পুরো পৃথিবীটা তার কাছে বিষাক্ত মনে হতে লাগলো। তাকে কেউ ভালোবাসেনি, সবাই যে যার স্বার্থের জন্যই কেবল তাকে ব্যবহার করেছে। একটা গাছকে পেঁচিয়ে যেমন বিভিন্ন লতা গাছ তাকে জড়িয়ে বাঁচে, তেমনই তরুলতাকেও এতদিন ওর কাছে সেই লতানো গাছই ছিল। এ জীবনটা কেন এত বিষাক্ত? তার কি একটা স্বাভাবিক জীবন হতে পারতো না? বাবা মায়ের ভালোবাসার একটা মেয়ে একজন পুরুষকে ভালোবাসাময় অর্ধাঙ্গিনী, সে কি হতে পারতো না? চারুকে আগে কেন সবটা বলিসনি ভাইয়া? ওকে সবটা বললে কি ও তরুর জীবনটা গোছাতে সাহায্য করতো না? তাহলে তো তুষারের প্ল্যানটাই সাকসেস হতো। আমি চাইনি চারু আত্মগ্লানিতে ভুগুক। ও তো মরমে মরে যেত তরুর জীবনে এই বিপর্যয়ের কথা জানলে। আমি তো ভেবেছিলাম তুষারকে খুঁজে বের করে তরুকে ওর হাতে তুলে দিব, ওকে বোঝাবো সব প্রতিহিংসা ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করতে। কিন্তু তুষার আমার কোনো কথাই শোনেনি। উল্টো ও নিজের মনের ক্ষোভের কথা আমাকে বলে সেদিন রাতে দেশের বাইরে চলে গিয়েছিল। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে হলেও তরুর জীবনে এমন একটা পরিস্থিতির জন্য চারু কিছুটা হলেও দায়ী। আর ওর স্বামী হিসেবে ওর দায় আমার উপরও বর্তায়। আমি শুধু চাইনি চারু কিংবা তরু কেউ কোনো কষ্ট পাক, তাই চারুর দায়িত্বটাই আমি নিয়েছিলাম। সবটা না হয় বুঝলাম, কিন্তু এই মিথ্যে বিয়ের নাটকটা বা কেন করেছিস চারুর সাথে? ওকে বোঝাতে চেয়েছিলাম আমি অন্য কাউকে বিয়ে করলেও ও মেনে নিতে পারবে না। একটা সন্তানের জন্য নিজেদের ভালোবাসা বিসর্জন না দিয়ে বরং সে ভালোবাসা দিয়েই একটা এতিম বাচ্চাকে মানুষ করে নিজের সন্তান করে নেওয়া যায়। কিন্তু তার আগেই সবটা ওলটপালট হয়ে গেল। কিন্তু চারু হঠাৎ কেন আমাকে ছেড়ে চলে গেল আমি সেটাই বুঝছি না। কারণ সেদিন রাতে তুই চারুকে ছেড়ে চলে যাওয়ার পরের দিন সকালে তোর আর তরুর অবস্থা দেখেও মেনে নিতে পারেনি। কোনো মেয়েই হয়তো পারতো না। তরুকে যেদিন বাসায় এনেছিলাম সেদিন আমি রাতে বাসাতেই ছিলাম না, সারা রাত এলাকার মসজিদে ছিলাম। তারপর আবার কিছুক্ষণ ভেবে বলল, আর সেদিন রাতে তরুর অবস্থা খুব খারাপ ছিল, বমি করে পুরো ঘর ভাসিয়ে ফেলেছিল। ও শেষ পর্যন্ত টিকতে না পেরেই আমাকে রাত 4টায় ফোন দিয়েছিল। চারুকে না বলেই আমি তরুর ফোন দিয়েছে বলে ওর কাছে চলে এসেছিলাম। কিন্তু এতে ওর চলে যাওয়ার কি মানে? তাছাড়া আমি তো ভোরেই তরুকে ঘুমের ওষুধ খাইয়ে আমাদের রুমে চলে গিয়েছিলাম। ওকে বারান্দায় দেখেছিলাম, গায়ে বমির ভ্যাপসা গন্ধ লাগছিল, তাই ভেবেছি গোসল করে এসে ওকে তরুর কথা বলবো। কিন্তু এসেই দেখি ও নেই কোথাও। অনু বুঝে যায় সেদিন কি হয়েছিল। তরু বমি করায় গোসল করেছিল, আর ওর সারা রাত ঘুম হয়নি বলে অনুজ ঘুমের ওষুধ খাইয়েছিল, আর নিজেও গোসল করে নিয়েছিল গন্ধ নিবারণের জন্য। আর এই পুরো ঘটনাকে চারু অন্য দৃষ্টিতে দেখেছিল। অবশ্য চারুর এই দৃষ্টিতে দেখাটাও কোনো অংশে ভুল ছিল না, তাও বুঝতে পারছে অনু। আসলে পরিস্থিতিটাই এমন ছিল যে চারু এমনটা বুঝে নিয়েছে। কিন্তু এখন এইসব জেনেও কিছু করতে পারবে না অনু, কারণ যাকে সব সত্যিটা বলবে সে ঠিক হয়ে যেত, সে মানুষটাই তো নেই আজ। একটা ভুল বোঝাবুঝি আর একটা মিথ্যা কথায় পুরো একটা সাজানো সংসার ভেঙে গেল আজ। নিজেকে কেমন অসহায় লাগছে অনুর। সে যদি আরও আগে অনুদের সাথে কথা বলতো তাহলে হয়তো আজ চারু এক বুক অভিমান নিয়ে হারিয়ে যেত না। ধপ করে ফ্লোরে কিছু পড়ার শব্দ শুনে নিচে তাকালো সবাই। তরু জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে।
মেয়েটা একের পর এক মানসিক আঘাত নিতে না পেরে আবার জ্ঞান হারালো। অনু ছুটে গেল তরুকে উঠাতে। মহসিন হাসনাত অ্যাম্বুলেন্সে খবর দিল। রহিমা বেগম এখনও আগের মতন থ মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছেন না তিনি। রোজ ঝলমলে পরিষ্কার আকাশ, তার মাঝে যতদূর চোখ যায় ততদূর কেবল সবুজের সমারোহ। শরতের মাঝামাঝি সময়ের এই স্বচ্ছ আকাশের নিচে দাঁড়িয়ে একটা আলাদাই প্রশান্তি অনুভব করছে চারুলতা। এতগুলো বছর পর আবার সেই চিরচেনা সিলেটে পা রেখেছে সে। ভোরের স্নিগ্ধ আলোতে কটেজের চারপাশটা ঘুরে দেখবে বলে নামাজ পড়ে সে বেরিয়ে গেছে আজ। একজন যদি জানতে পারে তাকে ছাড়াই চারু কটেজের বাইরে একা একা বের হয়েছে, তাহলে যে কী একটা তুলকালাম করবে সে সেটা ভেবে হালকা মুচকি হাসি দিল সে। মানুষটা সত্যি তাকে বড্ড ভালোবাসে। তা না হলে তার অন্ধকারে তলিয়ে যাওয়া জীবনটা এত সুন্দর আলোকিত কেউ কি আর করতে পারত? মানুষটা পেরেছে। মানুষটা তাকে একটা পরিবার, একটা সংসার দিয়েছে, মাতৃত্বের স্বাদ দিয়েছে, সর্বোপরি তাকে দিয়েছে এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। মানুষটা সত্যি তাকে সুখ দিয়েছে। ঘণ্টা দেড়েক হাঁটাহাঁটির পর চারু কটেজে ফিরে এলো। নিজেদের রুমে ঢুকতেই একটা পৌরুষালী গলা ভেসে আসলো। না বলে কোথায় গিয়েছিলে? জানো না আমার চিন্তা হয়? তার উপর ফোনটাও সাথে নাওনি। তুমি কি আমায় হার্ট অ্যাটাক করিয়ে মারতে চাও বিবিজান? লোকটির কথা শুনে মুচকি হেসে চারু জবাব দেয়, তোমাকে মারলে তো আমি নিজের কবর নিজেই খুঁড়ব জনাব। কারণ তুমি ছাড়া তো আমি এই পৃথিবীতে একা হয়ে যাব। তাই এমন কথা মাথাতেই এনো না। মনে তো হয় না এমনটা। তুমি তো হুটহাট আমাকে না বলে কয়ে উদাও হয়ে যাও। তোমার অনুপস্থিতি আমাকে কতটা পোড়ায় তুমি কি সেটা বুঝো? চারু লোকটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে, আমাকে নিয়ে এখনও তোমার ভয় দূর হয়নি? বড় বছর তো হয়ে গেল বিয়ের, তবুও আমাকে নিয়ে এত সংশয়। তোমার বিবিজান তোমাকে ছেড়ে কোথাও যাবে না অভিরূপ। চারুর আশ্বাস ভরা কথায় তার মাথায় ছোট্ট ভালোবাসার পরশ এঁকে দেয় অভিরূপ। সত্যি বলতে চারুকে হারিয়ে ফেলার একটা চাপা ভয় তার মধ্যে কাজ করে। এটা আগে করলেও গত কয়েকটা দিন টানা। কিছু বাজে স্বপ্ন দেখার পর আরও বেশি হচ্ছে তার মনে হয় তার বিবিজান তাকে ছেড়ে যদি চলে যায়, কোনো দমকা হাওয়ায় যদি তার সাজানো ঘর ভেঙে যায়, তবে কি করে বাঁচবে সে? তাই তো প্রতিনিয়ত সে চারুকে নিজের চোখে চোখে রাখে। আর অভিরূপের এমন অস্থিরতা অনুভব করতে পেরেই চারু হঠাৎ এই ঘুরতে আসার প্ল্যান করে। তার মনে হয়েছিল অভিরূপের হাওয়া বদল দরকার। তাই তো স্নেহাকে তার দাদির কাছে রেখে তারা সিলেটে এসেছে কিছুদিন বেড়াতে। সেদিন চারু অনুর বাড়ি থেকে বেরিয়ে তার মায়ের বাসায় যায়। মেয়ের সাথে যতই রাগে অভিমান করুক না কেন, তার মুখে তরুর প্রেগনেন্সির কথা শুনে চমকে যান তিনি। অনুজের নামে থানায় কেস করবেন বলেও উদ্যত হন তিনি, কিন্তু চারু আটকেছে। সে চায়নি অনুজ নতুন সংসারে আর নিজের অস্তিত্ব রাখতে। তাই সে তার মাকে ডিভোর্সের কেস ফাইল করতে বলে। অনুজকে একটা চরম শাস্তি দিতে চেয়েও পারেননি তিনি, কারণ চারু চায়নি বলে। তাই মেয়ের সিদ্ধান্তেই তিনি সেদিনই কোর্টে কেস ফাইল করেন। এদিকে শহরটা দম বন্ধ করে লাগছিল চারুর। মানসিকভাবে সে প্রচণ্ড ভেঙে পড়েছিল। ধীরে ধীরে তার মানসিক কিছু সমস্যাও দেখা দিয়েছিল। মেয়ের এমন অবস্থা দেখে চারুর মা তাকে দেশের বাইরে তার ফুপুর কাছে পাঠিয়ে দেয়। চারু দেশ ছেড়ে চলে যাওয়ার পরই একদিন হঠাৎ অনুজ আসে তাদের বাড়িতে, হাতে ডিভোর্সের কাগজ নিয়ে। আইনিভাবেই তার কাছে চারুর সাইন করা কাগজটি চারুর পক্ষের উকিল পাঠায়। চারু তাকে ডিভোর্স দিতে চায় সেটা জেনে অনুজ এসেছিল তাকে প্রশ্ন করতে, কিন্তু তার দুর্ভাগ্য চারু তখন দেশে ছিল না। শাশুড়িকে সে তরুর বিষয়ে সবটা খুলে বলল, কিন্তু তিনি অনুজের কোনো কথাই পাত্তা দিলেন না, বরং আরও তড়িঘড়ি করে ডিভোর্সের কার্যক্রম করতে লাগলেন। কোর্টে চারুকে লুকিয়ে তারই চাচাতো বোনের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ দায়ের করেন তিনি। সকল তথ্য প্রমাণ অনুজের বিপক্ষে হওয়ার অবশেষে বাধ্য হয় অনুজ ডিভোর্স পেপারে সাইন করতে। অনুজের সাথে আইনিভাবে বিচ্ছেদ হয়েছে শুনে বিদেশে বসে অনেক কেঁদেছিল চারু। তবুও মন থেকে চেয়েছে অনুজ, তরু আর তাদের সন্তান যেন ভালো থাকে। এদিকে চারু দিনকে দিন নিজেকে আরও ঘরবন্দি করে যাচ্ছিল। কারো সাথে তেমন বিশেষ কথাবার্তা সে বলতো না, চুপচাপ একা ঘরে গুটিয়ে নিয়েছিল সে। অন্যদিকে চারুর মা অনুজের মুখে সবটা ডিভোর্সের আগে জেনে গিয়েছিলেন। তাই ওনার মনে হয়েছিল চারু যদি সবটা জানতে পারে তবে হয়তো আবার সে অনুজের কাছে ফিরে আসবে। তখন তরু যদি তার সাথে অন্যায়ের কথাগুলো চারুকে বলে দেয়, তাহলে তাদের মেয়ে যে তাদের বিরুদ্ধে চলে যাবে সেটা তিনি জানতেন। তাই তো তিনি চারুর দ্বিতীয় বিয়ের চিন্তাভাবনা করলেন। একটা সময় চারুকে বুঝিয়ে 6 মাস পরেই তার ফুফাতো ভাই অভিরূপের সাথে পারিবারিক আয়োজনে ছোট্ট পরিসরে বিয়ে হয় চারুর। অভিরূপেরও আগে একবার বিয়ে হয়েছিল।
মেরি নামের এক ভিনদেশি মেয়ের সাথে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মেরি অভিরূপকে ডিভোর্স দিয়ে হেনরি নামের অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। অভিরূপ পেশায় একজন আর্কিটেকচার, বাবা মায়ের একমাত্র ছেলে। চারুর জীবনের এত কঠোরতাই তার প্রতি প্রথম আকর্ষিত হয় সে। এরপর তার মামির কাছে চারুকে বিয়ের প্রস্তাব দেয় সে। চারুর মাও তা সাদরে গ্রহণ করেন। তবে এখানেও চারুর মা ছিলেন সাবধানী মহিলা, তাই তো বিদেশে চারুর বিয়ের কাজ সম্পন্ন করেন। আর আগে থেকেই তিনি অভিরূপকে অনুস্তরুর সব কথাগুলো জানিয়ে দেন আর বলেন চারুকে যেন ও দেশেই রাখে, কখনো দেশে যেন না আনে। ওনারা মাঝে মাঝে মেয়েকে গিয়ে ও দেশে দেখে আসবেন প্রয়োজন হলে। অভিরূপ সায় দিয়েছিল এবং সে তাই করেছে এতগুলো বছর। কিন্তু 2 মাস আগে চারুর বাবা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এই জন্য এক প্রকার বাধ্য হয়ে তাদের আবার দেশের মাটিতে পা রাখতে হয়েছে। চারু 12 বছর পর দেশে ফিরে অনেক আবেগাপ্লুত হয়ে গিয়েছিল। পুরনো ফেলে আসা সকল দিনগুলো তার চোখের সামনে যেন ভেসে উঠেছিল সেদিন। তখন তার কাঁধে ভরসার হাত দিয়ে তাকে শান্ত করেছিল অভিরূপ। সত্যি বলতে যত যাই হোক, অভিরূপ তার বিবিজানকে অনেক ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। তাই তো চারুকে হারানোর ভয় সে কুঁকড়ে আছে দেশে ফেরার পর থেকে। কারণ তাকে সবটাই বলেছে চারুর মা অনুজ সম্পর্কে। স্নেহার সাথে কথা হয়েছে। মেয়ে সকাল থেকে এ নিয়ে 3 বার ফোন দিয়ে তার মায়ের খোঁজ করেছে, কিন্তু তার মা তো হাওয়া হয়ে গিয়েছিল। অভিরূপের কথায় চারু মুখ ফুলিয়ে বলে, অভিরূপ প্লিজ এমনভাবে বলো না। তুমি তো জানো স্নেহা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তবুও এমনভাবে বলছো কেন? চারুর গালে আঙ্গুল দিয়ে গুঁতো দিয়ে অভিরূপ বলে, আচ্ছা বিবিজান, আর বলবো না। কিন্তু এখন যদি আপনি আপনার মেয়েকে ফোন না দেন, তাহলে এর পরের ঘটনায় দায় কিন্তু আমি নিতে পারবো না। অভিরূপের কথা চারু হুম বলে ফোন হাতে নিল মেয়েকে ফোন দেওয়ার জন্য। দূরে দাঁড়িয়ে চারুকে মুগ্ধ হয়ে দেখছে অভিরূপ। মেয়ের সাথে কথা বলার সময়ে চারুর তৃপ্তিময় চেহারার হাসি মাখা মুখ দেখে নিজেকে বড্ড সুখী অনুভব করে অভিরূপ। দুপুরে খেয়ে দিয়ে অভিরূপ চারুকে নিয়ে বের হয় শ্রীমঙ্গল চা বাগান ঘুরতে যাবে বলে। বেড়ানোর জন্য চমৎকার জায়গা মৌলভীবাজারের শ্রীমঙ্গল। যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য। এই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের লীলাভূমিটি দেখে আনন্দে আত্মহারা চারু, আর তাকে দেখে অভিরূপের। বিকেলের দিকে তারা এসে নামে চা বাগানে। চা বাগান ঘুরে তারা গেল শ্রীমঙ্গলের আরেকটি আকর্ষণ মাধবপুর লেক। শ্রীমঙ্গল শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। লেকটি কমলগঞ্জ উপজেলার অন্তর্গত হলেও শ্রীমঙ্গল থেকে প্রতিদিন শত শত পর্যটক স্থানটি দেখতে যান। ছবির মতো সুন্দর এই মনোরম লেকের জলে রয়েছে গোল গোল পাতা, আর তারই ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে নীলপদ্ম। লেকের বাইরে একটা ছোট্ট বাচ্চার থেকে কয়েকটি নীলপদ্ম কিনবে বলে চারুকে রেখে অভিরূপ বেরিয়ে আসে। অভিরূপ যাওয়ার পর চারু একা একাই লেকের সৌন্দর্য মন্থন করে। হঠাৎ করে কেউ একজন বলে ওঠে, তুমি চারুলতা না? হ্যাঁ, আমি ঠিক চিনেছি, তুমিই তো চারুলতাই। কেমন আছো চারুলতা? এখানে হঠাৎ কোনো এক পুরুষের মুখে তার নাম শুনে অনেকটা চমকে যায় চারু। পেছন ঘুরে লোকটিকে দেখলে সে চিনতে না পেরে লোকটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটি চারুর অভিব্যক্তি বুঝতে পেরে নিজেই বলল, আমাকে চিনতে পারছো না চারুলতা? আমি তুষার, তোমার ভার্সিটির সিনিয়র বড় ভাই তুষার। মনে পড়ছে? চারু লোকটির দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ চিনেছি। আসলে অনেক বছর পর হঠাৎ দেখলাম তো, তাই প্রথমে চিনতে পারিনি। তো আপনি এখানে? একটা কাজে এসেছিলাম। আমি ভেবেছিলাম তুমি বা তোমার পরিবার কখনো আমার চেহারা ভুলতে পারবে না, কিন্তু এখন তো দেখছি উল্টো আমারই তোমাকে মনে করিয়ে দিতে হচ্ছে আমি কে। মানে তরু কেমন আছে চারুলতা? তরুর কথা জিজ্ঞেস করছেন হঠাৎ? ওকে আপনি চিনলেনই বা কেমন করে? আমি জানি আমি অন্যায় করেছি, তার শাস্তিও পাচ্ছি। তুমি প্লিজ একবার আমাকে তরুর সাথে দেখা করিয়ে দাও। আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। হয়তো সে ক্ষমা করলে আমার পাপ কিছুটা কমবে। তুষার ভাই, আপনি কি বলছেন? আমি তার কিছুই বুঝতে পারছি না। আর তরুর কোনো খোঁজ আমি নিজেও জানি না। গত 12 বছর ধরে আমি তো বাংলাদেশেও ছিলাম না। 2 মাস আগে বাবা মারা যাওয়ায় দেশে এসেছি। আর তাছাড়া আপনি তরুকে বা কী করে চিনেন সেটাও তো বুঝতে পারছি না। আমাকে সবটা একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। মানে তুমি জানো না আমি তরুকে প্রতিশোধ পরায়ণ হয়ে বিয়ে করে পরে ওকে ছেড়ে দিয়েছি? অবাক হয়ে তুষার বলে। তুষারের চেয়েও 4 গুণ বেশি অবাক হয়ে চারু কিছুটা চেঁচিয়ে বলে, মানে আপনি এসব কী বলছেন তুষার ভাই? কবে কখন তরুকে আপনি বিয়ে করেছেন? আর কিসেরই বা প্রতিশোধ নিয়েছেন ওর উপর?
আমার মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আমাকে সবটা প্রথম থেকে খুলে বলুন তুষার ভাই। বিকেলের পর থেকে চুপ হয়ে গেছে চারু। নীলপদ্ম কিনে এনে চারুকে দেওয়ার আগে চারু অভিরূপকে বলে সে কটেজে ফিরে আসতে চায়, আর আগামীকালই ঢাকায় ফিরতে চায়। তার ব্যবস্থা যেন অভিরূপ করে। কটেজে ফিরে আর কোনো কথা বলেনি চারু, চুপচাপ রয়েছে। অভিরূপ হাজার চেষ্টা করে কিছু জানতে পারেনি সে। চারুর হঠাৎ এমন চুপ হয়ে যাওয়াতে অভিরূপের ঝড় আসার আগে শান্ত প্রকৃতির কথা মনে হয় বারংবার। তবে কি তাদের জীবনেও কোনো ঝড় আসতে চলেছে? তাহলে তার স্বপ্নগুলি কি সত্যি হয়ে যাবে এবার? কিন্তু কি এমন হয়েছিল পার্ক থেকে সে বেরিয়ে যাওয়ার পর? অস্থিরতায় ছেয়ে গেছে অভিরূপের মন। নিজেকে স্থির রাখতে পারছে না সে। পরদিন সকালেই তারা সিলেট ছেড়ে ঢাকায় ফিরে যায়। ঢাকায় এসেই চারু তার মাকে তরু অনুজের কথা জিজ্ঞেস করতে তিনি থমকে যান। এতগুলো বছরে ভয়ের জন্যই একমাত্র মেয়েকে নিজেদের কাছ থেকে দূরে রেখেছে, কিন্তু সে ভয়টাই আজ সত্যি হলো। তবে চারুর মা তার প্রশ্নের উত্তরে বলে, আমি ওদের কোনো খবর রাখিনি, আর জানি না কেমন আছে, কোথায় আছে। কিছু সময় চুপ করে থেকে চারু বলে, বেশ, তবে আমি নিজেই জেনে নেব সবটা। আমার কেন জানি না মনে হচ্ছে আমার আড়ালে অনেক কিছুই হয়েছে, যা তোমরা আমাকে লুকিয়েছ। আমি সবটা খুঁজে বের করবো এবার, বলেই সে নিজের রুমের দিকে চলে যায়। মেয়ের কথা শুনে অভিরূপকে সবটা জানান তিনি। অভিরূপও চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে চারু হাতে পার্স নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিরূপ তাকে আটকায়, বলে, কোথায় যাচ্ছ বিবিজান? চারু অভিরূপের চোখের দিকে তাকিয়ে বলে, যাই হোক না কেন, আমি তোমার নিলেই ফিরব অভিরূপ, ভয় পেও না। ভালোবাসলে ভয় নয়, আগলাতে জানতে হয়, যা এত বছর তুমি খুব সুন্দর করে পালন করেছ। বলেই অভিরূপের পাশ কাটিয়ে সে বেরিয়ে পড়ে। গন্তব্য অনুজদের বাসা। যেখান থেকে সবটা শুরু হয়েছে সেখানেই তার শেষটা জানতে চাচ্ছে চারু। কলিং বেলের বৃষ্টি আওয়াজে বিরক্ত হয়ে দরজা খোলেন। দরজার সামনের বৃদ্ধ মহিলাটিকে দেখে চিনতে ভুল করেনি চারুলতা। বৃদ্ধাকে সালাম জানিয়ে বলে, কেমন আছেন আপনি? রহিমা বেগম চশমার উপর দিয়ে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। চোখেও আজকাল বড্ড কম দেখেন তিনি। চেনা মুখ ছাড়া এ বাড়িতে অন্য কেউ তেমন আসে না, সেজন্য। চারু রহিমা বেগমের অবস্থা বুঝতে পেরে বলে, আমি চারুলতা, মনে আছে আমাকে? চিনতে পারছেন আমাকে? চারুলতা নামটি শোনার পর রহিমা বেগম চারুকে চিনতে হু হু করে কেঁদে ওঠেন। হঠাৎ তার কান্না দেখে বিচলিত হয় চারু। সে তাকে ধরে সামলানোর সুরে বলে, আপনি কাঁদছেন কেন? দেখুন, আমি অনুজ তরুর সংসারে ভাঙন ধরাতে আসিনি। আমি তো এসেছি তরুকে কিছু প্রশ্ন করতে, যার উত্তর আমার অজানা। প্লিজ আপনি কান্না বন্ধ করুন। তরুকে একবার ডেকে দিন প্লিজ। রহিমা বেগম চারুর কথা শুনে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তার হাত ধরে বাড়ির পেছন দিয়ে নিয়ে যায়। বাড়ির পেছনে চারুকে কেন আনলো রহিমা বেগম তা সে বুঝতে পারল না। তাই চারু আবার বলল, আপনি হয়তো ভুল শুনেছেন, আমি বাগান নয়, তরুকে দেখতে চেয়েছি। ও কোথায়? ওকে ডেকে দেন প্লিজ। রহিমা বেগম কিছু না বলে সামনে আঙ্গুল দিয়ে কিছু একটা ইশারা করতে চারু সামনে তাকিয়ে থমকে যায়। তরুর নামে বড় করে খোদাই করা একটা নেম প্লেট, তার নিচে মৃত্যুর সাল আর তারিখ লেখা। মুহূর্তে চারুর মাথা ঘুরতে লাগলো, দম বন্ধ হয়ে আসছে মনে হতে লাগলো তার। চোখের কোণ না চাইতেও জলের আনাগোনা দেখা দিল। সে রহিমা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিভাবে এসব? আর কিছু বলতে পারল না সে, তার গলা ধরে এলো। রহিমা বেগম তখন 12 বছর আগের কথা বলতে লাগলেন। অনুজ তরুর বিয়ে না হওয়ার কথা, কেন এসব করেছে, সবটা বলল রহিমা বেগম। তারপর আবার বলে, তুমি সেদিন অনুর বাসা থেকে চলে যাওয়ার পরেই অনু বাসায় এসে ঝামেলা করে, তখনই অনু সবটা বলে। তরুর স্বামীর এমন হিংস্র রূপ জানার পর সেখানেই জ্ঞান হারায়। এরপর ডাক্তার এসে পরীক্ষা করে জানায় ওর বাচ্চাটা টিকেনি। 2 সপ্তাহ চলছিল তখন। অতিরিক্ত চিন্তা তার উপর মেঝেতে পড়ে গিয়ে পেটে আঘাত লাগায় বাচ্চাটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে মেয়েটি নিজের মাঝে একেবারে গুটিয়ে যায়। এদিকে অনুজ পাগলের মতন তোমাকে খুঁজছিল। এরই মাঝে একদিন তোমার সাইন করা ডিভোর্স লেটার আসে বাসায়। সাথে সাথে সে চিঠি নিয়ে অনুজ যায় তোমাদের বাসায়। সে ভেবেছিল সবটা না জেনেই ভুল বুঝে তুমি ওকে ডিভোর্স দিচ্ছ, তাই তোমাকে সবটা জানানোর দরকার। কিন্তু তোমার মা বলে তুমি তখন দেশের বাইরে, তোমার ফুপুর কাছে। তাছাড়া তুমি নিজ থেকেই আর এই সম্পর্ক থাকতে চাও না। তুমি নাকি আর অনুজের কাছে ফিরতেও চাও না। অনুজ বারবার অনুরোধ করে একটা বার তোমার সাথে যেন তিনি যোগাযোগের ব্যবস্থা করে দেন, তাহলে হয়তো তুমি সবটা বুঝবে। কিন্তু তোমার মা সেটা করেনি, বরং উনি অনুজ তরুর বিরুদ্ধে কেস করেন। কোর্টে উকিলের মুখে নোংরা নোংরা কথা শুনতে শুনতে তরু আরও বেশি বিধ্বস্ত হয়ে যায়।
এরপর যেদিন রায় বেরোয় সেদিন ও সবার আগে কোর্ট থেকে বেরিয়ে যায়। এরপর ও নয় ওর লাশ ফিরে আসে বাসায়। ওর ধারণা ওর জন্যই তোমার আর অনুজের ঘর ভেঙেছে। নিজেও সুখী হতে পারলো না আর তোমাকেও সুখী করতে পারেনি, বরং সবটা তছনছ করে দিয়েছে। তাই গাড়ির নিচে নিজের জীবন দিয়েছে সে। এদিকে যে দায়িত্ব সামলাবে বলে আমার ছেলে তার ভালোবাসাকে তুচ্ছ করেছিল, সে দায়িত্ব সামলাতে না পেরে সেও মানসিকভাবে ভেঙে পড়ে। এত কিছুর মাঝে সবচেয়ে বড় অপরাধী ছিলাম আমি যদি সেদিন তোমাকে ওভাবে না বলতাম তাহলে হয়তো তুমি অনুজকে ওয়াদা করাতে না, আর অনুজও আমাকে বোঝাতো এত বড় একটা মিথ্যে বলতো না। সবচেয়ে বেশি অপরাধ আমি করেছি, কিন্তু শাস্তি পেল তরু। অনুজ আর তোমার শ্বশুর মানুষটা ছেলের শোকে অকালেই আমাকে একা করে চলে গেলেন। অনু মা হিসেবে আমার খোঁজ রাখলেও মন থেকে যে আমি ওর চোখের বালি তা আমি জানি। মাগো, আমি ভুল করেছি। না, আমি অন্যায় করছি তোমার সাথে, আমাকে মাফ করে দাও। আমি ভুলে গিয়েছিলাম একটা নারী কেবল সন্তান জন্ম দিলেই পরিপূর্ণ নারী হয় না। বংশধরের আশায় আমি অন্ধ ছিলাম। আমাকে ক্ষমা করে দাও মা, তাতে করে যদি আল্লাহ আমার কিছুটা শাস্তি কমায়। হাত জোর করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলে রহিমা বেগম। অনুজ কোথায়? সেও কি? অনুজের কথা শুনতেই চারুকে নিয়ে রহিমা বেগম অনুজের রুমে নিয়ে যায়। শিকলে বাঁধা একটি আধবৃদ্ধ লোক বসে একটা ইটের টুকরো দিয়ে সমানে ফ্লোরে লিখে যাচ্ছে, লতা ফিরে এসো, আমাকে ক্ষমা করো। লম্বা দাড়ি, লম্বা চুল, গায়ে ময়লা পোশাকের অনুজকে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি চারুর। অনুজের এ হাল দেখে তার বুকটা হু হু করে উঠল। তরুর মৃত্যুর পরে ছেলেটা আমার সারাদিন প্রলাপ বকত, তোমাকে যেন ফিরিয়ে আনি। যে ভালোবাসাকে বাজি রেখে সে দায়িত্বকে কাঁধে তুলে নিয়েছে, সে দায়িত্ব সে সঠিকভাবে পালন করতে পারেনি। তরুকে একটা সুন্দর জীবন দেওয়া তো দূরের কথা, তার জীবনটা এতটাই দুর্বিষহ করে দিয়েছিল যে মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তোমার মাকে জানিয়েছি, কিন্তু তিনি বরাবরের মতন অপমান করেই আমাদের তাড়িয়ে দিতেন। মাসের পর মাস ছেলে আমার নিজেকে ঘরবন্দি রেখেছে। তার মধ্যে তোমার বিয়ের কথা শুনে সে মানসিক চাপ আরও সহ্য করতে পারেনি। সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে আজ আমার ছেলে পাগল, বড্ড উন্মাদ। ডাক্তার বলেছিল পাগলাখানায় রাখতে, কিন্তু মা হয়ে কি করে নিজের ছেলেকে পাগলাগারোতে রাখি বলো? তাই বাসাও ওর মিথ্যে শাস্তি পাচ্ছে। মা, তুমি পারলে ওকে ক্ষমা করে দিও। ঘরে দুটো মানুষের উপস্থিতি টের পেয়ে উপরের দিকে তাকালো অনুজ। মাকে সে প্রায় নিজের আশেপাশে দেখেন, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা নতুন মানুষটিকে সে নতুন দেখছে। রহিমা বেগম ততক্ষণে চলে গেছেন ঘরের বাইরে। অনু চারুকে না চিনতে পারলেও তার অবচেতন মন হয়তো চারুকে চিনেছে। তাই তো আচমকাই তার দু চোখে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা দৃষ্টিগোচর হলো না চারু। তার বুকটা ভারী হয়ে আসছিল যেন। বেশিক্ষণ আর অনুজের সামনে সে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে বেরিয়ে গেল সে। আজ স্নেহার বিয়ে। পুরো বাড়িতে স্নেহার বিয়ে নিয়ে আজ আনন্দে আত্মহারা। চারু দক্ষ হাতে সবটা সামলাচ্ছে, অভিরূপ মেহমানে আপ্যায়নের দিকটা তদারকি করছে। অবশেষে চারু তার জীবনের সত্যিকারের সুখটা পেয়েছে অভিরূপের কাছে। স্নেহাকে পেয়ে মাতৃত্বে স্বাদ পেয়েছে। তার জন্য অভিরূপ 20 বছর আগে 2 বছরের স্নেহাকে দত্তক নিয়েছিল তারা। আজ সে মেয়েরই বিয়ে হয়ে যাচ্ছে। ভাবতেই চারু সবটা স্বপ্ন মনে হচ্ছে। সেদিন অনুজের অবস্থা দেখার পরে নিজ বাড়িতে ফিরে আসে চারু। সেদিনই বিদেশে যাওয়ার জন্য অভিরূপকে তাড়া দেয়। যেখানে সবটা শুরু হয়েছিল সেখানেই চারু সবটা শেষ করে শেষ থেকে নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করেছিল, আর সে তাই করেছিল। কিন্তু সে তার মায়ের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। তবে অভিরূপ যে যোগাযোগ রাখে তা সে জানে, কিন্তু কোনো বাধা দেয় না। যা চলে গেছে তা সে আর মনে রাখতে চায় না। অনুজ তরুর রূপ ভুল করেছে, তার শাস্তি পেয়েছে, তাতে তার আফসোস নেই। সে তার জীবন দিয়ে এটা বুঝেছে, মিথ্যে দিয়ে কখনো ভালো কিছু হয় না। উল্টো মিথ্যে সব কিছু ধ্বংস করে দেয় এক নিমিষে।